গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো, হাসি খুশি আছো। আজকে হচ্ছে 15th মে। আর আজকে হচ্ছে তোমার কি বার আজকে? বুধবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহ বার্ষিকী। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো। তো আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল, চলো শুরু করা যাক সুন্দরভাবে। যদিও এই বাড়িতে আমার দিন শুরু হওয়া সুন্দর মানে হচ্ছে খুবই এর ব্যাপার, মানে সাধনার ব্যাপার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট দরজা খুলে বেরিয়েছি, দেখছি নিচ থেকে আওয়াজ আসছে। আজকে আবার আমার বড় যা শুরু করেছে, যাকে যা পারছে তাকে তাই বলে যাচ্ছে। ওফ ভগবান, আমার মনে হচ্ছে আমার বড় ভাসুর বাড়ি নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এইভাবেই দিন কাটে। কেউ কিছু বলেও না, কেউ কিছু করেও না, আর কি করা যায়। তো কোনো কিছুকে অতটা সেইভাবে কেয়ার না করে দেখা যাক কতটা কি মানে মাথা ঠিক রাখা যায়, এই আর কি। তবুও চেষ্টা করব কোনো দিকে মন না দিয়ে, কান না দিয়ে দিনটাকে সুন্দরভাবে চালানোর। তোমাদেরও দিন সুন্দর কাটুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। তো কি চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক এবং আমার বকবকও আজকে এখান থেকে শুরু করা যাক। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7:35। আমি আজকে উঠেছি একটু দেরিতে, 6:35 নাগাদ। শরীরটাও খুব একটা আজকে ভালো লাগছে না কালকে রাত্রির থেকে। তো শরীরটা খুব একটা ভালো লাগছে না বলেই আমার আজকে দেরিতে ওঠা। আর রান্না বান্নারও চাপ নেই, কারণ ফ্রিজে এটা ওটা সেটা করে এক গাদা রান্না ভর্তি। আর ছেলে তো স্কুলে যাবে ওই ডাল আলু সেদ্ধ খেয়ে, ও কোনো কিচ্ছু খেতে চায় না। কালকে তো অত কিছু রান্না করলাম, তিলের তরকারি, বেগুন ভাজা, মাছের ঝোল, একটা কিছু মুখে দিল না। ওর জন্য আমাকে সেই আলাদা করে ডাল আর আলু সেদ্ধই করতে হলো। তো যাই হোক, ওর জন্য সেটাই হচ্ছে। আর টিফিনে আলুর তরকারি করছি। আর আহ, ওকে পরোটা ভেজে দিতে হবে। আর আমাদের একটু একটু রুটি করে নেবো। তো ওকে চলো আর বেশি বকবক না করে বাকি কাজগুলোও সারতে হবে। সূর্যি মামা চোখ রাঙিয়ে উঠছে, এমনি শরীরটা ভালো লাগছে না, আরো কষ্ট হবে বেশি গরম বাড়লে। ঠিক আছে, একেবারে আমি সব সেরে টেরে নিই, তারপরে তোমাদের সামনে আসি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে। সেরে টেরে নিয়ে ছেলেও স্কুলে বেরিয়ে গেছে। ওকে আজকে পরোটা আর আলুর তরকারি করে দিয়েছিলাম। আর আমি আমার হাজব্যান্ড রুটি তরকারি খেয়েছি। একটু চা করেছিলাম, চা দিয়ে খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রান্না বান্না আজকে কিছু করিনি, তোমাদেরকে তো বললামই করবো না। ফ্রিজেতে যেগুলো আছে সেগুলো দিয়ে আপাতত দুপুরবেলাটা চালিয়ে দেবো। ঠিক আছে, আর সত্যি কথা বলছি, আমার শরীরটা, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, ভীষণ শরীরটা খারাপ লাগছে, এত দুর্বল লাগছে না। আর ওই যে কালকেই আমি বলছিলাম না আগের দিনের ব্লগটায়, যে এই টাইমটা এলেই আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, চোখ যেন জুড়িয়ে আসছে আমার। কিন্তু এখন ঘুমালে চলবে না। দুপুরবেলা যদি ঘুমাই না বেশি, রাতে আমি ঘুমাতে পারি না, তখন হাজার রকমের নানান দুশ্চিন্তা মাথার মধ্যে এসে জাগার দেয়। আরো ঘুম আসে না তখন, তখন পুরো ঘুমটাই কেটে যায়, সারাটা রাত ওইভাবে চলে যায়। ভোরের দিকটা হয়তো একটু যেই ঘুমটা আসে তখন কানের কাছে অ্যালার্ম বাজতে শুরু করে, আবার উঠে পড়তে হয়। ওতে আরো বেশি যেন শরীর খারাপ লাগে। তো এই স্নান টান সেরে পুজো টুজো করে আসলাম, এসে জাস্ট বসলাম একটু। আহ শরীরটা সত্যিই প্রচন্ড উইক লাগছে, মানে কি আর বলবো। ফ্লাফির খাবার হয়ে গেছে, ফ্লাফির চিকেনটা সেদ্ধ করতে দিয়েছিলাম, আর আমাদের ভাত করেছি, ছেলে ডাল আলু সেদ্ধ বাটার দিয়ে খেয়ে চলে গেছে। ওকে, তো এখন আপাতত সেরকম কিছু করার নেই, তবে আজকে বেশ কিছু কথা তোমাদের সাথে আবার শেয়ার করব। আহ সেই কথাগুলো বলাটা আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করলে হয়তো আমি নিজেও কিছুটা হালকা হব। আর আমার মনে হয় এবার একটু বলা উচিত এই কথাগুলো, এবার তোমরা যাতে জানতে পারো। ঠিক আছে, তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আম, দু তিনটে পর্ব, মানে দু তিনটে আগে, ব্লগ আগে আমি শ্বশুর বাড়ির নিয়ে আজ মুখ খুলতে বাধ্য হলাম, এরকম একটা ক্যাপশন দিয়ে আমি একটা ব্লগ ছেড়েছিলাম।
তাতে একটা কমেন্ট এসছে দেখলাম, মন পাখি বলে একজন কমেন্ট করেছো যে তোমার বাবা মা কোনো খোঁজ খবর না নিয়েই আপনার বিয়ে দিয়ে দিল, তাহলে তো ওনারাও আপনার সাথে খুব ভুল করেছে। প্রথমে তো বলবো মন পাখি, তোমাকে উম, অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার ব্লগটা মন দিয়ে দেখেছো, আমার ব্যাপারটা বুঝেছো এবং আমাকে যে কমেন্ট করেছো, বিশ্বাস করো আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ গো। তোমরা একটু সঙ্গে থাকো, পাশে থাকো, এভাবে কমেন্ট করো, লাইক করো, একটু উৎসাহ দাও, আমি ভীষণ খুশি হব তাতে। আর তুমি যেটা বলেছো সেই হিসাবে আমি বলি তাহলে, যে অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি, হ্যাঁ হয়তো তুমি ঠিকই বলেছো, ওদেরও দোষ আছে। কিন্তু আর একটা দিক দিয়ে আবার কি বলে জানো, কিরকম পজিশনটা ছিল দেখো। আম, আমার যখন বিয়ে ঠিক হয় আমি তখন উচ্চ মাধ্যমিক দেব, ঠিক আছে। অ্যাকচুয়ালি মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমার এই যে বিয়েটা হয়েছে এখানে মেন উদ্যোক্তা ছিল আমার মা আর আমার দিদা। হুম। আমার মা আর আমার দিদা, আমার বাবার এই বিয়েতে একদম মত ছিল না। দাদুরও খুব একটা এ ছিল না, মানে কিছু বলেও নি, আবার খুব যে ছিল সেটাও নয়। আমার মাসিও অতটা এ করতো না, তার কারণ কি, আমি যেহেতু সেই সময় পড়াশোনা করছিলাম, তো সেই হিসাবে সবারই এ ছিল যে আহ, আমি আরও পড়াশোনা করি আর একটু এগিয়ে যাই। কিন্তু প্রবলেমটা হয়েছিল যে আমার বাবার বাড়ি যেটা, মানে আমার নিজের বাপের বাড়ি যেটা, সেখানে আমি বেশি দিন থাকতে পারিনি। কারণ কি, আমার বাপের বাড়ির জায়গাটা অত্যন্ত জঘন্য জায়গা, ঠিক আছে। মানে আমার পেছনের বাড়িরই একজন ছিল, সে হচ্ছে কি আর বলবো, মানে টাইপ অফ ক্রস, মানে সংসারী মানুষ কিন্তু ওইভাবেই দিন কাটায়, ঠিক আছে। এবার পাড়ার মধ্যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে ওই রকম টাইপেরই সব, ঠিক আছে। মানে এমনি ভদ্র কিন্তু কি সেই লেভেলের নয়, মানে ভালো নয়। পাড়াটা অত্যন্ত জঘন্য। এবার কি হয়, 10টা ভালোর সাথে এই 10টা খারাপের সাথে যদি একটা ভালো থাকে, সেখানে তারা কি করবে, সারাক্ষণ চেষ্টা চালিয়ে যাবে সেই ভালোটাকে কি করে খারাপ করা যায়। আর নর্মালি সেটা ওদের করতে বেশিক্ষণ টাইমও লাগবে না, পিছনে যদি লাগতে চায়। আর সেখানে কি হতো, আমার বাবা চিরকালই একটু সমাজভীরু মানুষ, ঠিক আছে। মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে জানে না, কথা বলতে পারে না, হম্বিতম্বি দেখায়, নিজেকে বিশাল জাহির করতে যায় লাফিয়ে লুফিয়ে, কিন্তু অবশেষে কি হয়, কিচ্ছু করে উঠতে পারে না। কারণ কি, ওনার কোনো মানে মেয়েই নেই, কি আর বলবো। আম, তো যাই হোক, সেই হিসাবে মানে একজন কন্যা সন্তানকে নামেই জন্ম দিয়েছেন, যদিও উনার সেটাতেও ঘোর আপত্তি ছিল, উনি কন্যা সন্তানের বিপক্ষে ছিলেন, ওনার কাছে পুত্র সন্তানটাই বেশি ছিল। কিন্তু আমি যেহেতু জন্মে গেছিলাম আগে, আমার ভাই আছে একটা, আমি আর আমার ভাই, তো ফেলে তো দিতে পারেনি, যাই হোক মানুষ করেছিল। কিন্তু একজন কন্যা সন্তান বাড়িতে থাকলে তাকে আগলে রাখার বা রক্ষা করার মতন ক্ষমতা আমার বাবার ছিল না, আজও নেই, ঠিক আছে। উনি অত্যন্ত সমাজভীরু এবং অত্যন্ত মানে সেই কি বলা যায়, একটু অন্য টাইপের পুরুষ মানুষ ছিলেন। ভালোবাসতেন, নো ডাউট ভালোবাসতেন, করেওছেন, যথেষ্ট করেছেন, কিন্তু কি উনি একটু অন্য টাইপের ছিলেন। তো যাই হোক, মানে কে কি বললো সেই কথাটা কানে আগে নিয়ে কান ভারী করবে, নিজের সন্তানকে যে আগে জিজ্ঞাসা করবে, নিজের সন্তানদের ওপর কোনো ওনার ছিল না বিশ্বাস। অ্যাকচুয়ালি ঘরের লোকের ওপর ওনার বিশ্বাসটা খুবই কম ছিল, যার জন্য বাইরের লোক সুযোগও নিত সেরকম ভাবে। তো সেই হিসাবেই কি হয়, ওখানে আমি ক্লাস 10 যখন আমি টেস্ট পরীক্ষা দিই, প্রি টেস্ট হয়, টেস্ট হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, যেটা হয় তোমরা অনেকেই জানো, সবাই জানো, অনেকেই জানো কেন বলছি। আর প্রি টেস্ট হয়েছে, হওয়ার পর টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমাকে আমার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো আমি আমার মামার বাড়িতে থাকতাম, এবং সেই মামার বাড়িতে যে থাকতাম সেই হিসাবে আমার মামা মামিদের প্রচণ্ড রাগ হয়, যদিও তাদের পয়সায় আমার একটা কিচ্ছু চলতো না। আমি আমার দাদু দিদার কাছে থাকতাম, ঠিক আছে। তখন মানে আমার ছোট মামা ছোট মামিমা এক জায়গায় ছিল ঠিকই দাদু দিদার সাথে, কিন্তু ওদের পয়সা, ওরা একটা পয়সাও আমার পেছনে কখনো খরচা করেনি। হ্যাঁ, এবার ভালোবেসে যদি কখনো কিছু কিনে দিয়েছে বা এ করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কখনো ওদের থেকে কিছু চাইতাম না যে আমাকে এটা দাও কি ওটা দাও। ওরা যেটুকুনি যায় মানে এ করতো নিজে থেকে। তো আর আমার বাবা আমাকে হাত খরচা দেওয়া এটা সেটা এগুলো করতো, ঠিক আছে। তো সেই হিসাবে মামা মামিদের একটা আক্রোশ পড়ে আমার উপর, যে আমি ওখানে আছি, দাদু আমার পেছনে পয়সা ঢালছে, ওদের ছেলে মেয়েদের পেছনে অত ঢালে না, ঠিক আছে। তো সেই হিসাবে যেটা হয় আর কি, তো
তো ওই সব বিচার বিবেচনা করেই প্রায় দিনই একটা অশান্তি ঝামেলা লেগে থাকতো। মানে আমি কিছুই করতাম না, আমাকে পুরো যেন সেই নজরবন্দি করে রাখা হতো। কারোর সাথে কথা বলা যাবে না, কারোর সাথে মেশা যাবে না, শুধু স্কুলে যাও, স্কুল থেকে সোজা বাড়ি এসো, টিউশন করতে যাও, টিউশন তো সব বাড়ির সামনেই ছিল। বাইরে বেরোলে কোনো ছেলের সাথে কথা বললাম, সে যত চেনা জানাই হোক না কেন, ঠিক আছে? এমনকি টিউশন পর্যন্ত আমি যে কয়েকটা টিউশন করাবো ভেবেছিলাম, সেগুলো পর্যন্ত প্রথম দিকে একদম নাকচ করে দিয়েছিল। এগুলো সব ছিল আমার ছোট মামার বদমাইশি, মানে ছোট মামা ঠিক বলবো না, ছোট মামি ছোট মামাকে চালাতো, ছোট মামা সেই হিসাবে চলতো। অথচ আজকে তাদের মানে আরো একটা কথা বলি, কোনো একটা সময় আমাকে আমার বাবা একটা প্যান্ট কিনে দিয়েছিল, হ্যাঁ, জিন্সের প্যান্ট, ফার্স্ট টাইম আমার লাইফে। সেইটাকে পর্যন্ত এমনই কানে কামড় দিয়েছিল, উল্টো পাল্টা বলেছিল যে আমার ছোট, মানে আমার ছোট মামি করেছিল ওটা, যে আমার ছোট মামা সেই রাগেতে গিয়ে আমার বাড়িতে যায়, ওই শালাকে নিয়ে, ছোট শালাকে নিয়ে নিয়ে গিয়ে আমার বাবা জ্বর ছিল সেদিনকে, আমার বাবার সামনে আমার মাকে বাবাকে খুব অপমান করে যাচ্ছে তাই করে। আমার ভুলটা কি ছিল না, আমি ওই জিন্সের প্যান্টটা পরে একটু বাইরে বেরিয়েছিলাম, কেন পরেছি আমি, ঠিক আছে, সেই নিয়ে যাচ্ছে তাই করে। এবং আমার মা সেই অবস্থায় রাগেতে ওই আমার বাপের বাড়ি থেকে মামার বাড়ি আসে এবং আমার প্যান্টটাকে পুরো প্যার প্যার করে ছিঁড়ে দেয়। সেই আওয়াজটা আজও আমার কানে বাজে, ঠিক আছে? আজ তাদের মেয়েরাই শরীরের অর্ধেক অংশ বার করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বাবা ট্রেন থেকে নেমে কোনো খবর পায় না, গাড়ির থেকে নেমেও কোনো খবর পায় না, বাসের থেকে নেমেও কোনো খবর পায় না, কিছুতেই কোনো খবর পায় না, কারণ খবর দেওয়ার বা কানে তোলার যে লোকটা, সে নিজেই ওইগুলোর প্রশ্রয়ের দাত্রী, মানে হচ্ছে কে, আমার মাইমা। যাই হোক, এ ব্যাপার নিয়ে আমি কোনো কথাই বেশি বলতে চাই না, কারণ ওরা আমার পর, ঠিক আছে, আপন হলেও ওরা আমার পর, ওরা ওরকম করবে, সেখানে আমার নিজের বাবা মার ছিল ঠিকঠাক থাকা। তো যাই হোক, এই ধরনের নানান রকমের সবসময় পেছনে লেগে থাকতো, মানে আমার সব কিছুতেই ওদের প্রবলেম হতো। তো সেই সব হিসাবে কি হলো, আমি কখনো ওদের পেছনে কখনো কিছু করতাম না, যে ওদের পেছনে লাগতাম কি কিছু, আমি আমার মতন থাকতাম, আমি বসে বসে মার খেয়েছি পর্যন্ত। আর আমার মায়ের স্বভাব কি ছিল, চিরকালই বাপের বাড়ি ঘেঁষা, বাপের বাড়ির লোক যেটা বলবে সেটাই, যার জন্য আজকে আমার বাবা মায়ের ফ্যামিলিতেও প্রচন্ড অশান্তি, ঠিক আছে? আর আমার মা এসে মানে আমাকে জুতো দিয়ে মারছে, যা দিয়ে হাতের সামনে যা পেতো সেই দিয়েই পিটতে শুরু করতো, আমার কোনো কথা শুনতো না, হ্যাঁ, আর আমি বসে বসে মার খেতাম, কখনো একটা প্রোটেস্টও করিনি। তো যাই হোক, একবার অ্যাপি ফিজ খাচ্ছি আমি, আমার আমার বাবাই আমাকে কিনে দিয়েছে, আমার বাপের বাড়ি মামার বাড়ি থেকে আমার দিদা ফোন করে আমার মাকে জানালো আমি নাকি বিয়ার খাচ্ছি। অথচ তখন ওইসব সম্পর্কে আমার কোনো রকম ধ্যান ধারণা নেই, অ্যাকচুয়ালি উনার বড় ছেলের ঘরের মেয়ে এইসব নেশাগ্রস্ত জিনিসগুলোর দিকে ছিলেন, তো তো ওনার মনে হতো যে আমিও বোধহয় ওই রকম স্ট্যান্ডার্ডের, উনি স্ট্যান্ডার্ডটা গুলিয়ে ফেলতেন। যাই হোক, আজকে আমার মায়ের কপালেই এসে জুটেছেন উনি, আমার মাকেই দেখতে হচ্ছে ওনাকে। তো সেই নিয়েও পরিবারে অশান্তি কম হচ্ছে না, মানে কেউই ছাড়েনি পেছনে লাগতে আমার। তো যাই হোক, আর আমার মা যেহেতু প্রচন্ড প্রথম থেকেই বাপের বাড়ি ঘাইসাটে মেয়ে ছেলে, সেই হিসাবে কি হয়, উনার বাপের বাড়ির লোক যেটা বলবে সেটাই সবসময় ঠিক, উনি মানে রীতিমতন আমার উপরে অত্যাচার করেছেন, রীতিমতন অত্যাচার করেছেন, কোনোদিন আমার কোনো কথা তো শোনার চেষ্টাই করেনি, উল্টে কে কি বললো সেই ঝালটা এসে আমার ওপর মেটাতে। তো যাই হোক, এইসবের এতেই কি হলো, যেই মাধ্যমিকটা আমি দিলাম আমার জন্য সম্পর্ক দেখা শুরু হয়। প্রথম সম্পর্কটা মোটামুটি আমি আর আমার মাসি ভেঙে দিই, আমার মাসিকে আমি জানাই যে এরকম একটা ডিভোর্সি ছেলের সাথে আমার বিয়ের রিলেশন দেখছে, যে ছেলেটার বউ নাকি বউ ভাতের দিয়ে রাত্রিবেলায় পালিয়ে গিয়েছিল। তো সেই হিসাবে ছেলে খুবই ভালো, তো দেখাশোনা হচ্ছে। তা আমার ছোট মামা ছোট মাইমার তো ভীষণ আগ্রহ, মানে তার বাড়ি পর্যন্ত চলে গেছে একবার দেখে যাওয়ার পরেই, মানে গিয়ে একেবারে তার সমস্ত চিকুচি কুষ্টি জেনে নিয়ে চলে এলো, মানে কি মজা তার, ভাগ্নি বিদায় হবে এরকম একটা ব্যাপার। তা আমি আমার মাসির সাথে কথাবার্তা বললাম, মাসি ফোন করে যাচাই করে বলে বিয়েটা কেটে দিল। সেকেন্ড টাইম এরা গেল, আমি তাও এদের তার আগেও 5 বার 6 বার রিফিউজ করেছি, ঠিক আছে, কিছুতেই বিয়ে করবো না, কিন্তু কি অ্যাট লাস্ট ওই আমার কপালে ছিল, আমার দিদা আর আমার মা পুরো চালাকি করে বদমাইশি করে, মানে বদমাইশি বলা যায় এটাকে, ভুল ভাল আমাকে বুঝালো, হ্যাঁ তোকে পড়াবে, এই সেই, ছেলের বয়স কম, এই খুব ভালো ছেলে, হ্যানা ত্যানা, অথচ নিজেরা কিচ্ছু যায় না, জীবনে কোনোদিন একটা খোঁজ খবরও নিয়ে দেখেনি, ঘরে বসে বসেই জানতে পেরে গেল ভীষণ ভালো ছেলে, এরম টাইপের। কিন্তু আমার বাবার প্রচণ্ড আপত্তি ছিল,
এক হচ্ছে বাঙাল পরিবার, দ্বিতীয় কথা অনেক বড় ফ্যামিলি, আর তৃতীয় কথা আমার বাবার ঠিক আমার বরকে কখনোই পছন্দ ছিল না। মন থেকে আমার বাবা কোনোদিনই আমার বরকে অতটা মানতে পারে। আমার মুখের দিকে তাকিয়ে হয়তো মানে নিজের ছেলের জায়গা দিয়েছিল, কিন্তু সেইভাবে কখনো দেখেনি। আমার বাবা বুঝতে পেরেছিল কিছুটা হলেও। তো যাই হোক, আম, এইভাবেই অ্যাকচুয়ালি। আর তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, আমার বাবা মা ওরা তো প্রথম কথা ওরম ভাবে করেছে, সেইভাবে খোঁজ খবর নেয়নি, কিছু না। আর এরাও গিয়ে এতটাই ভালো ব্যবহার, এতটাই ভালো কথাবার্তা, এতটাই মানে সেই কি আর বলবো, এ দেখিয়েছিল, মিষ্টতা দেখিয়েছিল এবং গল্প শুনিয়েছিল। মানে এরা যে মিথ্যে বা কথার পিএইচডি করা, এটুকুনি আজকে আমি বুঝতে পারছি। ঠিক আছে, মানে এরা বুঝতে পেরে গেছিল যে এই ফ্যামিলিটা একটা খুব ভালো জাতের মুরগি, একে সুন্দরভাবে মুরগি বানানো যাবে। ঠিক আছে, তো সেই হিসাবে এরাও গিয়ে ওদের মুরগি বানিয়ে দিয়েছে, ওরাও মুরগি বেনে গেছে গিয়ে খুব ভালো। আমি তাও অনেকবার বলেছিলাম আমি বিয়ে করবো না, কিন্তু কি না, ভালো ছেলে, হ্যান ছেলে, ত্যান ছেলে, ভালো ফ্যামিলি, এই সেই বলে টলে আমাকে মানে সেই বিয়ে দেওয়া হলো। এবং বিয়ের ফুলসজ্জার রাত থেকে আমি এদের এক এক করে মুখোশ খুলতে এদের শুরু হয়, এবং আমি সেগুলো দেখতে পাই এবং বুঝতে পারি। বুঝলে? তো অবশ্যই দোষ, তুমি যেটা বলেছো মন পাখি, যে হ্যাঁ তোমার বাবা মায়ের, বাবার অ্যাকচুয়ালি আমি এখানে দোষ দেব না, কারণ আমার বাবা এই বিয়ের মধ্যে খুব একটা ছিলই না। কারণ কি, উনার যেহেতু এই বিয়েতে আপত্তি ছিল, উনি করেছেন যা যতটুকু উনার যা কর্তব্য উনি সেই মতন করেছেন, কিন্তু এখানে পুরোপুরি দায়ী ছিল আমার মা আর আমার দিদা। নিজেদের তো কোনো ক্ষমতা নেই যে একটা খোঁজ খবর নেবে বা একটা কোনো কিছু নেবে, বললেই বড় বড় লেকচার, বড় বড় কথা। আমার সাথে যার জন্য খুব একটা ভালো সম্পর্ক ওদের কারণ নয়। আমার বাপের বাড়ির সাথে, বাবার সাথে তো আমার এখন টোটালি কথা বন্ধ। আর আমার মা দিদা এদের সাথে মানে সেই কি বলবো, মন থেকে উঠে গেছে, জোর জবরদস্তি একটা রিলেশনকে ধরে রাখা, এই আর কি। তো এই হচ্ছে বক্তব্য। এখন যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আমি অনেক চেষ্টা করেছিলাম মানিয়ে নেওয়ার বা এ করার, কিন্তু কি বলতো, যত দিন যাচ্ছে তত এদের মুখোশ এক এক করে খুলে যাচ্ছে, আর আমি না তিতি বিরক্তি হয়ে যাচ্ছি, পেরে উঠছি না আর। এখন কি করব? বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমার প্রশ্নের যেটা উত্তর দিলাম। আচ্ছা, আরো একটা কথা তোমাদের সাথে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে আমার বড় যাকে নিয়ে। ও ঠিক পাগল, না ও পাগল সেজে থাকে বদমাইশ, মানে শয়তানের আঁটি একখানা, সেটা ঠিক বিচার তোমরা করো। আমি তোমাদের কাছে সমস্তটা আজকে খুলে বলছি। ও কিরকম টাইপের, ও মানে আমি বিয়ে করে আসার পর থেকেই ওকে দেখতাম এ বাড়িতে। অ্যাকচুয়ালি আমি এটা কখনোই বলবো না যে এ বাড়ির লোক ভালো বা ওর সাথে এ বাড়ির মানে আমার শাশুড়ি ননদ বিশেষ করে, আমার ননদটা মিচকে শয়তান ছিল। ও আমার শাশুড়িকে তাতেই দিয়ে চুপ করে থাকতো, মাঝে মাঝে একটু আধটু পিন মারতো। যাই হোক, অ্যাকচুয়ালি ভালো ব্যবহার কোনো বউয়ের সাথেই হয়নি। শুধু বউ বলে নয়, তাদের বাপের বাড়ির লোকদেরও রীতিমতন বাড়িতে ডেকে নিয়ে সে খেতে বসিয়ে তাদেরকে অপমান করা হতো। ঠিক আছে? মানে ভাবটা এমনই ছিল যেন তারা কেউ কিছু খেতে পারে না। এই বাড়িতে আসলেই তারা খেতে পায় ভালো-মন্দ। এবং খেতে বসিয়ে মানে এতটাই অশিক্ষা এদের, কুশিক্ষা, অশিক্ষা যাই বলো না কেন, এতটাই অসভ্য, মানুষকে খেতে দিয়ে কি করে এরা ওরকম আজে-বাজে কথা বলে আমি বুঝতে পারি না। আমার জায়েদের বাপের বাড়ির লোকেরা আসতো যখন, আমি দেখেছি তাদেরকে খেতে বসিয়ে অপমান করত। ঠিক আছে? যা বলার তুমি পরে বলো, খেয়ে দেয়ে উঠে যাক তারা। এটা করতো আমার শাশুড়ি। এতটা বদমাইশ মহিলা ছিলেন। মানে অসভ্য একটা, অশিক্ষা যে মানে শিক্ষা দীক্ষা না থাকলে যা হয় আর কি। খেতে বসিয়ে তাদেরকে উল্টো পাল্টা কথা শোনাবে। মানে এমনও দিন গেছে যে কয়েকজনকে আমি দেখেছি চোখের জল ফেলে যায়। আমার বাপের বাড়ির লোককেও আমার অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারিতে ঠিক সেম জিনিস করেছিল। কিছুই নয়, ওনার মেন রাগটা হয়েছিল ওনার ছেলে আমাকে একটা সোনার চেন গিফট করেছিল প্রথম বছর অ্যানিভার্সারিতে। ওটা ওনার ভীষণ রাগ হয়ে গেছিল, সেই রাগটা তুলেছিল আমার বাপের বাড়ির লোক যখন খেতে বসেছিল। আর আমার মেসোমশাইয়ের সেই লাস্ট আসা আমার বাড়িতে। আর আজও পর্যন্ত সে আজ খুব অসুস্থ, মানে মৃত্যুর সাথে লড়াই করছে, বলে যে ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে এরকম। খুব ভুগছেন, তো ডায়ালিসিস চলছিল চলছিল অনেক কিছু। এতে এখন মোটামুটি একটা বললো এতে আছে। আম, তো যাই হোক, ট্রিটমেন্টে আছেন উনি।
তো সেই মেসো খেতে ভীষণ ভালোবাসতেন। তা উনি এখানে এসেছিলেন, উনার খুব আনন্দ ছিল যে যদিও বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু একটা ছিল কি না, বাঙাল বাড়িতে উনি নিজেও যেহেতু বাঙাল, তো সেই হিসাবে বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, সেই হিসাবে ওনার একটা ছিল। তো ওই খেতে বসে এসে ওই ধরনের অপমান ওনার ভীষণ খারাপ লেগেছিল। উনি অত্যন্ত অপমানিত বোধ করে সেদিন গেছিলেন আমার বাড়ি থেকে, আর জীবনেও আমার বাড়িতে পা দেননি। তো যাই হোক, এই ধরনের জিনিস অনেক ওর সাথেও হয়েছে, আমি জানি সেটা। ওর বাপের বাড়ির লোকের সাথেও হয়েছে। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমার বিয়ের পরে আমি যখন বিয়ে করে আসি এখানে, তো আসার পর আম, দেখি যে কিছুদিন যাওয়ার পরে ও আমার কাছে এসে এই বাড়ির নামে এটা সেটা বলতো, বলতে বলতে দেখছি আমার হাজব্যান্ডের নামেও আমার কাছে উল্টোপাল্টা বলা শুরু করে। নোংরা নোংরা কথাবার্তা বলা শুরু করে, এই বিয়ের আগে এই করেছে, ওর সাথে ওই করেছে, তার সাথে তাই করেছে। তা আমি একটা দিন খুব রেগে যাই। মানে ধরো ২-৩ দিনের মাথায় আমি খুব রেগে যাই। তখন রেগে একটা কথাই বলি যে, তোমার যদি বলারই ছিল এইসব কথাগুলো, তো তুমি বিয়ের আগে কি করছিলে? ঘুমাচ্ছিলে? ঘুমাওনি তো, তখন কেন বলনি? আজকে যখন দেখছো বিয়ে থা হয়ে গেছে, এখন বলে তোমার লাভ কি? মানে বিয়ের আগে বললে বিয়েটা ভেঙে যেত, সেটা ভালো হতো না? এখন বিয়ের পরে সংসারটা ভাঙবে, তুমি সেইটা চাইছো? সেইটা খুব ভালো জিনিস দেখতে। তা তোমার যদি এগুলো বলারই ছিল, তুমি আগে কেন বলনি? তাই এইসব নিয়ে আমি আমার মানে আমার শ্বশুর শাশুড়ি তখন সবাই বেঁচে, সবার সামনেই কথাটা আমি গিয়ে তুলি যে এই সবগুলো কি শুনছি আমি? আমি তাহলে ডিভোর্স দিয়ে দেবো, আমি থাকবো না এই বাড়িতে। তো এইসব কথাগুলো বলাতে ওর বাপের বাড়ির লোককে ডাক করায় আমার ছোট দেওর। আর ওর বউকে জড়িয়েই কথাবার্তাগুলো হয়েছিল। তো যাই হোক, সে আমার ছোট দেওর তো ওর বাপের বাড়ির লোককে ডেকে বিচার ফিচার বসালো, বসিয়ে ওর বাপের বাড়ির লোককে যা তা করে বললো, এই সেই সমস্ত কথা। তো যাই হোক, পরে যদিও ওর কথাগুলো যে একটাও মিথ্যে প্রমাণিত হয়েছে সেটা আমি বলবো না। ও আমাকে যা বলেছিল তার ম্যাক্সিমাম সত্যি কথা বলেছিল। ঠিক আছে, সেই হিসাবে ওর কাছে আমি কৃতার্থ। ও আমার কাছে কখন ও পাগলি হতে পারে, কিন্তু ও কখনো কোনো মিথ্যে কথা বলেনি। সেগুলো সব আজকে আমার কাছে ধরা পড়েছে, সবই আমার কাছে ক্লিয়ার আজকে। ঠিক আছে, ও যার যার নাম বলেছিল, যা যা বলেছিল আমাকে, তো যাই হোক সেই সব নিয়ে আমার কোনো রাগ নেই। কিন্তু ওই যে আমি ওটা বলেছিলাম, ওর সেদিন থেকে আমার উপর একটা রাগ হয়ে যায়, এবং তারপর থেকে ওর আমার উপর একটা হিংসা জন্মায়, একটা রাগ জন্মায়। আমি দেখেছি এটা। ওর যত রাগ, আমি শুনেছি যে আমার বর খুব পেছনে লাগতো প্রত্যেকটা বউয়ের, মানে মা আর দিদির সাথে হাত মিলিয়ে অত্যাচার করতো প্রচন্ড। যখন তখন মাছ মাংস নিয়ে এসে রান্না করো, বন্ধু বান্ধব নিয়ে এসে ওকে। তো যাই হোক, এই সমস্ত অত্যাচারগুলো করতো বলে ওর উপরে প্রচন্ড রাগ ছিল। ঠিক আছে, তো যাই হোক, এবার আমার বড় যার কথা যখন বলছি, ওর কথাটাই বলি। ওর প্রবলেমটা হচ্ছে, ও একদমই আমাকে সহ্য করতে পারে না। আগে কি হয়েছে না হয়েছে সেগুলো আমি বাদে দিলাম, কারণ আমি আসার পর ১ বছরও হয়নি সব প্রত্যেকে আলাদা হয়ে যায়। তখন আমার ঘাড়ে এসে পড়ে আমার শ্বশুর শাশুড়ি। এবার শ্বশুর শাশুড়ির কাছে থাকতো আমার বড় ভাসুরের ছেলে, মানে ওরই ছেলে, আগের পক্ষের ছেলে, ভাগনা। আর তারপর তো ননদ এসে দুদিন ছাড়া উঠে বসে থাকতো, তার মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেয়ের বর, সব মানে গোষ্ঠী শুদ্ধ এসে উঠে বসে থাকতো আমার ঘাড়ে। ঠিক আছে, হ্যাঁ, ওরাও এসে খাটতো, মিথ্যা কথা বলবো না, আমার ননদ এসে কখনো বসে খায়নি, যথেষ্ট করেছে। কিন্তু কি, ওই তার সাথে ওই যে ওরকম, এবার একটা সংসারের তো খরচা কম নয়, তাই না? তো যাই হোক, ওইসব আমি এখন কোনো কথাতেই আসছি না, ওইসব কথা অন্য একদিন বলবো। তো ওর প্রবলেম যেটা ছিল, ও ওরম আলাদা হয়ে গেল, যাওয়ার পরে দেখলাম ঠিকঠাকই ছিল সবই। এইবার দেখছি যত দিন যাচ্ছে, আবার বাচ্চা হলো, বাচ্চা বড় হলো, এই সেই দিন আস্তে আস্তে দেখছি ওর যেন আমার উপরে একটা রাগ বাড়ছে, প্রত্যেকের উপরে। আমার ছোট যাকে তো দু চোখে দেখতেই পায় না, সে ও না হয় ওর দোষ আছে সেই জন্য ওকে দেখতে পায় না, ঠিক আছে। মেজো জায়ের সাথে ভালো রিলেশন হলো, সে যেই তার মতন বাড়ি করে ওদিকটা চলে গেল, ওর উপরে একটা হিংসা জন্মালো যে ও বাড়ি করে কেন চলে গেল, ও ভালো আছে, ও সুখে আছে, ওর ওগুলো সহ্য হচ্ছে না। ওর উপরে দেখছি দিন দিন রাগ হচ্ছে। আমি আমার মতন ওপরটা মানে করে নিলাম আমার মতন। ও যেই মেজো জা যেই চলে গেল বাড়ি করে, ওপরটা পুরো আমি নিয়ে নিলাম, কারণ আমার ছেলে বড় হচ্ছে, ওর পড়াশোনার জন্য ঘর লাগবে, এ লাগবে। এবার ওর রাগ হলো আমি ওপরে নাকি সিংহাসনে বসে থাকি, এই সেই। অথচ ও কিন্তু নিচটা পুরো এখন ওর কবজায়, ঠিক আছে, ওর সেদিকে চোখ নেই। ও বেশি নিয়ে বসে আছে, কিন্তু ও তাতেও না, ওর ওর কথা হচ্ছে আর কেউ ভালো থাকবে না, ও একা ভালো থাকবে। এইবার দেখছি এখনো যেটা করছে সেটা হচ্ছে এভাবেই চলতে থাকে।
যার তার কাছে আমাদের নামে উল্টো পাল্টা কথা বলতে থাকে, যাই তাই মানে বানিয়ে বানিয়ে। এখন যেটা করছে ও সেটা হচ্ছে কি, ও ঘরের মধ্যে বসে বসে না নিজের মনে মনে বানাতে থাকে। বা ধরো একটা টিভি দেখছে, সিরিয়াল দেখছে বা একটা সিনেমা দেখছে, সেখান থেকে একটা কিছু দেখলো, ও সেইটাকে নিয়ে মনের মধ্যে ভাসতে থাকে, বানাতে থাকে। এবার ওর তিনটে বেশ পাড়াদের কয়েকজন আছে যারা কিনা ওর সাথে গল্প করতে আসে, তার মধ্যে তিনজন হচ্ছে ওরই মতন টাইপের। ঠিক আছে, এখানে মাধবের মাসি বলে একজন আছে, সে আসে, সেও ওরই মতন পুরো মাথায় ছিট। আর একটা পাগলি আসে, তার মেয়ের নাম হচ্ছে মুখোমুখি, সে একদমই পাগল, মানে মেয়েটা, তার মা, সেও তারও মাথা তার কাটা, সে আছে। আর একটা বুড়ি আছে। তো যাই হোক, এই ৩-৪ জনকে নিয়ে ও একটা আসর বসায়। তাদের কাছে সারাক্ষণ কি করবে, ওই শ্বশুর বাড়ির নিন্দে। বিশেষ করে সেখানে টপ মানে মেন যে টার্গেট সেটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড, আর আমার শ্বশুর শাশুড়ি তো আছেই। আর এখন যেটা দেখছি মেন টার্গেট হচ্ছে আমি আর আমার বর, মানে একদম সহ্য করতে পারছে না, আমাকে তো সহ্যই করতে পারে না। সারা পাড়ার লোকের কাছে ও পারলে বলে বেড়ায় যে আমি খারাপ, আমি ও এই, আমি ওই, আমি ওর সাথে এই করি, আমি ওর সাথে, কিন্তু বিশ্বাস করবে না, ওর মুখের দিকেও তাকিয়ে আমি দেখি না, আমার ওকে না এখন দেখলে ঘেন্না লাগে। ও এতটাই মিথ্যাবাদী, এতটাই জঘন্য মেন্টালিটির মেয়ে ছেলে, আর এতটাই অসভ্য। ও এমন কোনো কথা নেই ওর মুখ দিয়ে কিনা বাজেভাবে বেরোয় না। আর ওর মুখে সবসময় দেখবে কি শোয়ার গল্প, আমার এর সাথে শুয়েছে, ও ওর সাথে শুয়েছে, ও তার সাথে শুয়েছে, এ ওর সাথে শুতো, ওর মানে বিচ্ছিরি নোংরা টাইপের মেন্টালিটি। সবসময় মানে যে সেক্সুয়াল টাইপের কথাবার্তা ওর মুখের মধ্যে থাকে, রবান্তর কথাবার্তা, কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলবে, ভুলে যাবে কি বলছে, আবার তারপর সেটাকে নিয়ে ভজর 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 করতে মাথা ফাথা খারাপ করে দেবে, মানে এরকম টাইপের একটা। আর মিথ্যে কথা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা, মানে আমি ওপরে দাঁড়িয়ে থাকবো, কাজ বাজ করবো বারান্দায়, ও নিচে বসে হয়তো কেউ এসছে বাড়িতে। আর আমাদের পাড়ার কয়েকটা বউও আছে দেখেছি, মানে অন্যের হাঁড়ির খবর নিতে খুব ভালোবাসে। তারা মাঝে মাঝে এসে কি গো বড় বউ কি করছো, ব্যাস ও চা খাবে, ওই ডাকলো। ওর ওর এখন একটা ইয়ে হয়েছে কি না, চা খাবে, কিংবা আগের দিনের কোনো কিছু রাতের খাবার বেঁচে গেছে সেইগুলোকে কাউকে খাওয়াবার নাম করে কি করবে, ঘরে ডাকবে। ওর সাথে ভদ্র মানে কেউ মেশে না, কোনো ভদ্রবাড়ির বউ মেয়ে ছেলেকে দেখবে না যে ওর সাথে কথা বলছে, মানে আমার বড় জায়ের সাথে। ও কি করবে, ওর টাইপের লোক খুঁজে নেয়। আর তারাও হচ্ছে সেরকম টাইপের, মানে যারা আসে তাদের এটা হচ্ছে কি, যে পরের হাঁড়ির খবর একটু নিয়ে আসি, ওদের বাড়িতে কি হচ্ছে। ঠিক আছে, কি গো কি করছো, চা খাবে নাকি, এ ও বললো চা খাবে নাকি, কি গো আমি না এই তরকারিটা করেছি খাবে, এই বলে ডাকলো। সে যে একটু বেশ খাওয়া যাবে, একটু বেশ চা খাওয়া যাবে, ব্যাস বলে যে পাখা চালিয়ে বসে বললো। এবার এ কি করলো, খাবারটা দিয়ে এর মনের মতন এ বকে যাচ্ছে, সে তার মতন খেয়ে যাচ্ছে। এরম জিনিস অনেকবার দেখেছি। ওর মতন ওর মনে যা আসছে বানিয়ে 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 বানিয়ে, আর কি মিথ্যে কথা, মানে জীবনে যা কেউ কখনো করেনি বলেনি ওকে, ও সেইগুলোকে সব বানিয়ে বানিয়ে বলতে থাকবে। মানে ও সারাদিন, এমনকি ও এটাও বোঝে যে ও যেগুলো করছে যেগুলো বলছে সেগুলো ভুল। ঠিক আছে, ওর এইটুকুনি মাথায় আছে যে ওই যেগুলো করে বা যেগুলো বলে এগুলো কিন্তু অন্যায় বা ভুল। ও সেগুলোকে নিয়ে আবার পরে কি করবে, ও অন্যভাবে, ওর বর যখন থাকবে না, ও অন্যভাবে সেগুলোকে আবার আমাদের ঘাড়ে চাপাবে। ও এমনভাবেই কথাগুলো বলবে যেন আমরা ওর বরকে ওগুলো লাগিয়ে দিয়েছি, কিন্তু আদৌ ওর বর ওগুলো কিছু জানতে পারে না, আর আমরা তো বলিই না। মানে এরম টাইপের অশান্তি, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে তোমার এখন আবার হয়েছে কি, ওই 3 বান্ধবী জুটেছে পাগলি মার্কা, তাদেরকে নিয়ে দুপুরবেলা সারা দুপুর ঘরে পাখা চালিয়ে ঘুমাবেও না, কিছু না। ওই সারাক্ষণ আমি কিছুতেই বুঝতে পারি না, একটা মানুষ কাহাত তো কি করে এত মিথ্যা কথা বলতে পারে, এত বানিয়ে বানিয়ে মিথ্যা কথা সে কি করে বলতে পারে। ও পাগল তো বুঝতে পারছি, ওর ভেতরে মারাত্মক পরিমাণ প্রবলেম, কিন্তু এই লেভেলের। আর ওর সব থেকে বড় কথা, ওর এখন এই করে করে ওর চোখ মুখগুলো এমন হয়ে গেছে না, ওকে দেখলে যে কোনো মানুষ বলবে বদমাইশের গাছ। ওর মুখ চোখ এখন এমন হয়ে গেছে, আর হিংসায় পরিপূর্ণ, ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হিংসায় পরিপূর্ণ। ও সারাক্ষণ কাউকেও সহ্য করতে পারে না, বিশেষ করে আমাদের এটাকে মানে আমি আমাকে, আর ওদিকে আমার মেজর যা যেহেতু বাড়ি করে ভালোভাবে আছে ওকে। মানে ওপরে যে আমি আমার ছেলের সাথে কথা বলবো, হয়তো আমি আমার ছেলেকে বললাম শোনা, ফ্লাফিকে এটা খাইয়ে দে, ও নিচ থেকে গালাগালি, হ্যাঁ শেষ খাওয়া খা, শেষ খাওয়া খা, খেয়ে মরতে পারিস না, খেয়ে মরতে পারিস না।
কি বলবে বলো, নিজেদের মধ্যে নিজেরা হাসতে পারবো না, নিজেদের মধ্যে নিজেরা কথা বলতে পারবো না, ওর চোখ কান সারাক্ষণ ওপরে। কিন্তু বললে বিশ্বাস করবে না, ওই নিচে বসে বসে অত জোরে জোরে কথা বলে বলেই আমি সব শুনতে পাই, নাহলে আমার কিন্তু কোনো দায় পড়ে নেই যে ওর বাড়িতে গিয়ে আড়ি পাতবো, কেউ কি করছে কি খাচ্ছে সেদিকে তাকিয়ে থাকবো, আমার অত সময় নেই। ও একদমই কথাগুলো আস্তে আস্তে বলে না, ও ঘরের মধ্যেও যখন বসে বলে আমার তো মনে হয় শুনিয়ে শুনিয়েই বলে, বেশ চিৎকার করে করে কথাগুলো বলে। কখনো যদি আমি মানে সেই সুযোগ পাই, আমি একবার রেকর্ডিং করে রাখবো, তোমাদেরকে অবশ্যই সেগুলো শোনাবো কি কাণ্ডটা করে। আর ওর আরো বড় যেটা জিনিস সেটা হচ্ছে কি, ওর বর যতক্ষণ বাড়িতে থাকবে ওর কোনো আওয়াজ পাবে না। ওর বর যতদিন মানে যতক্ষণ বাড়িতে থাকবে ওর কোনো আওয়াজ পাবে না, ও একদম লক্ষ্মীমন্ত হয়ে থাকবে। যেই ওর বর বেরিয়ে যাবে ওরা যেন সে কিরকম যেন এক্সাইটেড হয়ে পড়ে, সবার সাথে যে কেউ ওকে পাত্তা দেয় না, ও সবার সাথে গিয়ে যেচে যেচে কথা বলবে, এ করবে, করে করে এবার শুরু করবে এই করেছে ওই করেছে, ও না এই বলেছে, ওকে ডেকে ডেকে চা খাবে, আমি তরকারি আছে তরকারি খাবে, এরকম টাইপের আর কি, ও নিজে নিজেই এগুলো করতে থাকে। আবার যখন ওর বরকে কেউ কিছু হয়তো বলে দেয়, আমরা জীবনে কোনোদিন বলি না, কিন্তু ওর সন্দেহ হচ্ছে কি আমরাই ওর বরকে বলে দিই। বাইরেরই কেউ হয়তো ওর বরকে বলে দেয়, সেগুলো নিয়ে এবার আমার বড় ভাসুর এসে হয়তো ওকে দেয়, এখন যেরকম একদম ঠান্ডা চুপচাপ আছে। এই গত ৩-৪ দিন আগে আমার সাথে খুব ঝামেলা হয়েছে, পাম্প চালিয়ে দেবে দিয়ে ঘরের মধ্যে চুপ করে বসে থাকবে, জল পড়ে যাচ্ছে, মানে আমার কি আছে, আমার পায়ে ব্যথা, আমার হাজবেন্ডের পায়ে ব্যথা বলে দুটো সুইচ করা আছে, উপরে একটা আছে নিচে একটা, আমি আমার মতন যখন প্রয়োজন হয় চালাই বন্ধ করি। ওর নিচের ওটাও আমারই করা, কিন্তু ওর ইউজ করার জন্য দিয়েছি, ঠিক আছে। ও কি করবে, চালিয়ে দিয়ে চুপ করে বসে থাকবে, জল পড়ে যাচ্ছে হু হু করে। এবার সেদিনকে আমার বরের জ্বর ছিল একদিন, এর আগের একদিন ব্লগেতে বলেছিলাম যে আমার বরের খুব জ্বর, দেখালাম, সেই অবস্থায় বেচারি আমার পায়ের হাঁটুতে এত ব্যথা যে আমি নামতে পারছি না, ওই জ্বর অবস্থায় ও নেমে গিয়ে বন্ধ করেছে, কিছু বলিনি। ঠিক তার 2 দিন পর আবার সেম জিনিস করেছে, আর সেদিন মাথা গেছে গরম হয় আমার। এবার আমি যেই দু একটা কথা বলেছি তখন তেড়ে মেরে বেরিয়ে একদম আমার সাথে সে ঝগড়াঝাটি শুরু করেছে, ইচ্ছা করে কল খুলে রেখে দেবে, পাম্প চালিয়ে সুইচ বন্ধ করবে না, নানান রকমের ওর বদমাইশি ফোন দিবি কি, আর মাথাতে আসেও। বাপের বাড়ি চলে যাচ্ছিল মাঝখানে, ওর বর বেরিয়ে যেতে, ওর বর বেরিয়ে যায় 8টা থেকে 8:30টার মধ্যে। ও কিন্তু চাইলে দিবি স্নান টান সেরে পুজো টুজো সেরে নিজের ঘরে নিজের মতন টিভি চালিয়ে বসে থাক, গল্প বই পড়। ও কবিতা লিখতো, আগে দেখতাম কি সুন্দর কবিতা লিখতো, বাজে লিখুক খারাপ ভালো লিখুক লিখতো, ওগুলো তো ভালো জিনিস, গল্পের বই পড়া এগুলো তো ভালো জিনিস, কি নিজের ঘরে গান চালিয়ে দিয়ে গান শোন, টিভি দেখ। ওর সেসবে হবে না। ও চান করবে 2টো 2:30টার সময়, বর বেরিয়ে যে 8টা 8:30টায়, ও চান করবে 2টো 2:30টার সময় চান করবে, করে পুজো শাঁখ বাজাবে, বুঝতে পারি ও তখন চান করছে, মানে স্নান করে এসে পুজো করছে। কি বলবে তাহলে, তাড়াতাড়ি চান টান করে নে, ঘরের কাজ সেরে নে, নিয়ে চান টান করে তুই তোর মতন ঠিক টাইমে খেয়ে নে, নিয়ে তুই ঘুমা। ওর সেই সব হবে না, ওর সর্বক্ষণ মাথায় কুচুটেপনা বুদ্ধি। মানে এই সব নিয়ে থাকতে হয়, বুঝতে পেরেছো? এবার তো দেখ না দেখ পেছনে ওরম যদি সারাক্ষণ তুমি কানে শুনতে পাও যে তুমি এই তুমি ওই, এমনও কথা বলবে আমি নাকি ওর ঘর থেকে চুরি করে খাবার নিয়ে চুরি করে নিয়ে আসি ও না থাকলে, তবে নাকি আমার সংসার চলে, ওর বরের পয়সায় আমার নাকি সংসার চলে, এই সব বাজে বাজে কথাবার্তা। তাহলে বলো তো এই সমস্ত কথাবার্তাগুলো শুনলে মাথাটা গরম হয় না? আজে বাজে কথা যেগুলো মানে ও করে, ও সেইগুলোকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ওর জ্বালায় আমি কারখানা খুলে রাখতে পারি না, আমার বর না থাকলে কারখানাতে রীতিমতন আমাকে চাবি দিয়ে রাখতে হয়। ও সেইগুলোকে কি করে, ও আমার উপর দিয়ে চালায়, মানে ও যেগুলো করে কারখানা থেকে গিয়ে এটা ঝেড়ে দিচ্ছে ওইটা ঝেড়ে দিচ্ছে। আহ, ও বদমাইশি করে কি করে তখন বলে যে আমরা গিয়ে ওর সাথে ওরকম করি, মানে ও ঠিক যে যেগুলো ভাবে যে যেগুলো করে ও সেইগুলোকে আমার নামে চাপিয়ে চতুর্দিকে চালনা করছে, আর পাড়ার লোকও সেরকম। সবাই নেয় না যদিও, কিছু কিছু যেগুলো আছে সেগুলো ওইগুলোকে শোনে। আমার সাথে যারা মেশে তারা জানে আমি কিরকম।
আর আমি তো সবার সাথে মিশি না, আমি লোক বুঝে মিশি, একটু কথা বলি। এই হচ্ছে ঘটনা। মানে এর থেকে কি বলবো, ও কি পাগল না ও শিয়ানা পাগল না কি ভগবানই জানে। আর ওর বর এমনই, না তো ঠিকভাবে ট্রিটমেন্ট করায়, না তো ঠিকভাবে তাকে ওষুধ খাওয়ায়, না তো কিছু। এখানে কি বলবে তাহলে? আর এই সব আপদগুলো আমার কপালেই জোটে। সবাই যে যার মতন আছে, আমাকেই এইসবগুলো ভোগ করতে হয়। যাকে অনেক কথা বলে ফেললাম, এই হচ্ছে ঘটনা। আরো কথা তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব আমি। তো তোমরাই বলো যে কি, একে কি বলা যায়, পাগল না বদমাইশ না সিয়ানা পাগল? মানে ওকে দেখলে না, বিশ্বাস করো, মাঝে মাঝে কষ্ট লাগে। ও যখন ওইরকম করে, ওকে দেখলে সত্যি খুব কষ্ট লাগে, যে গরমের মধ্যে মাথা গরম হয়ে গেছে, বোঝা যায় যে ও মানে এটা ওর এর জন্য করছে। যেমন আজকে সকালবেলা আমি জাস্ট ঘুম থেকে করে দরজাটা খুলে বেরিয়ে দেখছি ও অলরেডি চিৎকার শুরু করেছে। তখন ওর বর আজকে আছে, আমি পেয়েছি বোধ ওর বর নেই। খুব চিৎকার করছে, এই করেছি ওই করেছি সারা জীবন, হ্যান ত্যান এই সেই করে দেখি খুব বলছে। কাকে বলছে দেখছি, বুঝতে পারলাম না। আমি আর অত কান দিলাম না, সকালবেলা মাথা গরম হয়ে যাবে, ফালতু কি শুনতে কি শুনবো, আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। তারপর দেখি ও চুপ করে গেল। এখন পুরো চুপ, কোনো আওয়াজও নেই, কিচ্ছু নেই। মাঝে মাঝে ওর অবস্থা দেখলে না, বিশেষ করে খুব কষ্ট লাগে, খারাপ লাগে, যে ওকে তো একটু ট্রিটমেন্ট করাতে পারতো। কারণ কি, আমার বড় ভাসুরকে জীবনে কোনোদিন নিজের ছেলের দায়িত্বও নিতে হয়নি। এই কাকা ওই কাকা সেই কাকা, এর ঘাড়ে ওর ঘাড়ে মানুষ হয়ে গেছে। ঠাকুমা মানুষ হয়ে গেছে, সে মানুষ তো হয়নি, একটা ছাগল তৈরি হয়েছে, নেশাখোর গাছ একদম। সেই কি সব পাতা ফাতার নেশা বলে, সেই সবের নেশা। না লেখাপড়া শিখেছে ঠিকভাবে, না কিছু। ওর পেছনে কম পয়সা মানুষের যায়নি, প্রত্যেকের। তো যাই হোক, এখন হয়তো একটু ভালো আছে মনে হয়। ও থাকে আমার ছোট দেওরের কাছে। ও যে যেরকম হয় সে তো সেরকম সঙ্গই বেছে নেয় না। ওর আবার আমাদেরকে ভালো লাগে না, আমরা যেহেতু একটু স্ট্রিক্ট, আমরা একটু এসব নিয়ে মানে কালচারাল এতে থাকি, ওর আমাদের ভালো লাগে না। ওর ওসব নোংরামিগুলো খুব ভালো লাগে, ওর জন্য ওদের কাছে থাকে। সে থাকুক গিয়ে, ভালো হয়েছে। যত যে থাকে ততই ভালো। তো যাই হোক, আমার থেকে ওদের বয়সের ডিফারেন্স কিন্তু আমার থেকে খুব একটা মানে কম নয়। আমার ভাগনা আমার থেকে 3 মাসের বড়। আর এর বাপি হচ্ছে মানে আমার বড় ভাসুরের ছেলে, আমার থেকে 1 বছরের ছোট। মানে ওর বিয়ের বয়স ভালোভাবেই হয়ে গেছে। আমার থেকে 1 বছরের ছোট, মানে বুঝতে পারছো, আমার যদি এখন 36 বছর বয়স হয়, ওর মিনিমাম 34+ কি 35 তো হবেই। 35 বছরের একটা ছেলে আর দামড়া, এখন হয়তো বিয়ে থা করেনি, কি করে না করে তাও জানি না। নেশা ভাঙ করে পড়ে থাকতো, তাও এখন ছেড়েছে কিনা আমি তাও জানি না। তো এই হচ্ছে ঘটনা। তো সেটাই বলছি যে ওকে দেখলে মাঝে মাঝে খুব কষ্ট লাগে, নিজেরও খারাপ লাগে, কিন্তু কি হয়, ওর কথাবার্তাগুলো শুনলেই না মাথাটা যায় গরম হয়। এত নোংরা নোংরা আজে বাজে কথা বলে, সবসময় মাথা ঠিক রাখা যায় না। আমরাও তো মানুষ, আমাদেরও সবসময় আমারও সংসারের কম টেনশন নেই, ইয়ে নেই। মানে মাথা ঠিক সবসময় রাখা যায় না। এবারে সেখানে কি উচিত বর্দার, ওর ট্রিটমেন্ট করানো, ওকে ওষুধ খাওয়ানো, ওকে সেইভাবে দেখা। সে নেয়, উনি সকালে উঠবেন, খাবেন দাবেন, বেরিয়ে যাবেন, রাত্রিবেলা আসবেন, শুয়ে পড়বেন, আবার সকালে উঠলেন, বেরিয়ে গেলেন। মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো এই হচ্ছে ঘটনা, বুঝলে। আজকের ব্লগটাও দেখো অনেকক্ষণের হয়ে গেল বকবকানিতে, তাই আজকের ব্লগটা আর খুব বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আম, আচ্ছা ঠিক আছে, চলো এখানেই শেষ করছি না, দেখছি আর বেশি বাড়াবো না। তবে এখানে আমি কথা বলাতেই যদি 21 মিনিট 28, 29, 30 সেকেন্ড হয়ে যাচ্ছে, পটপট করে টাইম বাজছে, তো অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। যাকে তোমরা একটুখানি দেখো, শুনো ব্যাপারগুলো, এবং অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ঠিক কি মনে হলো। আর মন পাখি, তোমার প্রশ্নের উত্তরও আমি দিয়েছি, হয়তো তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি। কমেন্ট করো এভাবেই, সঙ্গে থেকো, আমার পাশে থেকো একটু। আর সবাইকেই বলছি প্লিজ একটু পাশে থাকুন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। বিশ্বাস করুন, আমাকে একটু হেল্প করুন আমার চ্যানেলটাকে গ্রো করতে। কারণ এই চ্যানেলটা ঠিকভাবে চলার পেছনে অনেক কিছু ডিপেন্ড করে আছে, বিশ্বাস করুন। আমি এই চ্যানেলের যদি কখনো দাঁড়াতে পারি, এর
কখনো সবাই বলে যে কখনো কোনো কিছু পাওয়ার জন্য কিছু করতে নেই, না ঠিক কথাই, কখনো কিছু পাওয়ার জন্য, কিন্তু কি বলতো, আমার আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি যার জন্য বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ আমি ইউটিউবে চ্যানেল খুলেছি কিছু করার জন্য, আর এখানে তোমাদের সাহায্য ছাড়া আমার কিচ্ছু হবে না। আর আমি ওই এর পয়সা দিয়ে যে গয়না গড়াবো, বড় বাড়ি করবো, ওসব নয়। আমার এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে আমার ছেলেটাকে আমাকে খুব ভালো করে মানুষ করতে হবে। ও যাতে নিজের পায়ে ঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। বিশ্বাস করো, তারপরে আমি মরেও শান্তি পাবো। আমি এতটুকু দুঃখ নিয়ে আমি যাবো না এই পৃথিবী থেকে। আমি মনে করবো যে আমার লাইফটা শেষ হয়েছে হয়েছে, কিন্তু আমার ছেলেটাকে তো আমি দাঁড় করে দিয়ে যেতে পেরেছি। ওকে তো কারোর পায়ে ধরে থাকতে হচ্ছে না, ও নিজের স্ট্যামিনায় নিজে থাকবে। যাকে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, দেখে চলে যাও না প্লিজ, একটু লাইক কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সঙ্গে থাকো, পাশে থাকো। আবারও বলছি, আহ, এই ব্লগটাকেও তাই খুব একটা বেশি বাড়াচ্ছি না, অনেক টাইম হয়ে গেছে। আবার আর আমার শরীরটাও আজকে ভালো লাগছে না। ওই আবার ভুলে যাব, শুয়ে পড়বো, ওর থেকে ভালো এখানেই শেষ করে দেওয়া, ঠিক আছে? তো এরপরে আর সেরকম কিছু নেইও করার মতন, ওই শুয়ে বসেই কাটাবো। আজকে সন্ধ্যেবেলা আবার ছেলের ম্যাম আসবে, ও পড়াতে আসবে, ও পড়বে টড়বে এ করবে। তো আজকে তোমাদের কাছে শেয়ার করার মতন আর সেরকম কিছুই নেই। তো ওকে চলো, আর বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না, বেকার বেশি বড় ব্লগ করলে তোমাদেরই ভালো লাগবে না দেখতে। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যদি কাল ভালো থাকি, সুস্থ থাকি, মানে ঠিকভাবে কথা বলার মতন এতে থাকি, অবশ্যই আমি আর একটা ব্লগ নতুন নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আজকের মতো টাটা।